আসসালামু আলাইকুম। আমরা আজকে ইনট্যাঞ্জিবল নন কারেন্ট অ্যাসেটস কিভাবে অডিট করতে হয়, ইনট্যাঞ্জিবল নন কারেন্ট অ্যাসেটস অডিট করার প্রসিডিওরস কি, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমে আমরা একটু দেখে নেই যে ইনট্যাঞ্জিবল নন কারেন্ট অ্যাসেট বলতে আমরা কি বুঝি। ইনট্যাঞ্জিবল নন কারেন্ট অ্যাসেট হচ্ছে আইডেন্টিফাইবল নন মনিটারি অ্যাসেট যার কোম্পানির কাছে ভ্যালু আছে বাট ডু নট হ্যাভ এ ফিজিক্যাল ফর্ম অর ফিজিক্যাল সাবস্টেন্স, মানে যেটাকে দেখা যায় না, ধরা যায় না বা স্পর্শ করা যায় না। এই ইনট্যাঞ্জিবল অ্যাসেট অবশ্যই লং টার্ম অ্যাসেটস, যেহেতু আমরা বলছি নন কারেন্ট অ্যাসেটস, এবং সে কি করে লং টার্মে কোম্পানিতে ইকোনমিক বেনিফিট প্রোভাইড করে। আমরা যদি ইনট্যাঞ্জিবল নন কারেন্ট অ্যাসেটের কিছু এক্সাম্পল দেখি, এখানে কিছু এক্সাম্পল আমি চেষ্টা করেছি। প্যাটেন্টস, কপিরাইট, ট্রেডমার্ক, লাইসেন্স, ফ্রাঞ্চাইজি এগ্রিমেন্টস, কম্পিউটার সফটওয়্যার, ডেটাবেস, ট্রেড সিক্রেট, ভিডিও অ্যান্ড অডিও ভিজুয়াল ম্যাটেরিয়াল যেমন মোশন পিকচার, পারচেস ব্র্যান্ড, কাস্টমার লয়্যালটি অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট। আমরা জানি যে ডেভেলপমেন্ট কস্ট আমাদের ইনট্যাঞ্জিবল অ্যাসেটের ক্ষেত্রে যে অ্যাপ্লিকেবল আইএস 38 ইনট্যাঞ্জিবল অ্যাসেটস, সেখানে বলা আছে যে কোনো ধরনের রিসার্চ এক্সপেন্ডিচার সেটাকে আমাদের ইমিডিয়েটলি যে বছরের এক্সপেন্ডিচার ওই বছরেই এক্সপেন্স হিসেবে চার্জ করে দিতে হবে। কিন্তু যেটা ডেভেলপমেন্ট কস্ট হিসেবে আমি ক্যাপিটালাইজ করব, এটা ক্যাপিটালাইজ করতে গেলে অবশ্যই আমাকে টেকনিক্যাল এবং কমার্শিয়াল ফিজিবিলিটি স্টাডি করতে হবে। টেকনিক্যাল এবং কমার্শিয়াল ফিজিবিলিটি স্টাডি করে আমাকে দেখতে হবে যে আমি এখান থেকে প্রোডাক্ট ডেভেলপ করে ইন ফিউচারে সেল করতে পারবো কিনা, অথবা এটাকে ডেভেলপ করে ইন ফিউচারে কোম্পানিতে ইউজ করতে পারবো কিনা। এই শর্ত যদি পূরণ না হয় তাহলে আসলে আমরা ডেভেলপমেন্ট কস্ট নামে কোনো ইনট্যাঞ্জিবল অ্যাসেট ক্রিয়েট করতে পারবো না। সো অডিট প্রসেস শুরু করার আগে আমাকে প্রথমে দেখতে হবে আসলে ইনট্যাঞ্জিবল অ্যাসেটের ক্ষেত্রে আমার কি কি মেজর রিস্ক এরিয়া আছে। আমাকে আগে রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে। তো প্রথমে আমরা দেখি এক্সিস্টেন্স অ্যাসারশন, যে এক্সপেন্সেস বিং ক্যাপিটালাইজড অ্যাজ নন কারেন্ট অ্যাসেটস ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি, যেটা একটু আগে আমি বলে আসলাম যে যদি কোনো রিসার্চ এক্সপেন্ডিচার ভবিষ্যতে ওর টেকনিক্যাল এবং কমার্শিয়াল ফিজিবিলিটি স্টাডি করে দেখা যায় যে এটাকে আসলে আমরা কোনো ফ্রুটফুল প্রোডাক্ট ডেভেলপমেন্ট বা কোনো কাজে লাগাতে পারবো না, তাহলে সেটা আসলে আর অ্যাসেট হিসেবে ক্যাপিটালাইজ করার ওই এক্সপেন্ডিচারের কোনো সুযোগ নাই। আমাকে কি করতে হবে, যে বছরের খরচ সে বছরে চার্জ করে দিতে হবে। সো এই ডেভেলপমেন্ট কস্ট হিসেবে রিকগনাইজ করার আইএস 38 অনুযায়ী যে ক্রাইটেরিয়া, ওই ক্রাইটেরিয়া যদি ফলো না করা হয়, মানে ফুলফিল না করে, ওই ক্রাইটেরিয়া ফুলফিল না করলে আসলে তাকে আর ক্যাপিটালাইজ করা যাবে না, এক্সপেন্স হিসেবে চার্জ করতে হবে। সো এমন হতে পারে যে ক্রাইটেরিয়া ফুলফিল করলো না কিন্তু কোম্পানি জোর করে অ্যাসেট হিসেবে চার্জ করলো। ভ্যালুয়েশন অ্যাসারশনে আমরা যেটা দেখি যে অ্যাসেটকে রং কস্ট বা ভ্যালুয়েশন করা হতে পারে ডিউ টু ইনফ্লেটিং দ্য কস্ট অর ভ্যালুয়েশন। কস্টটাকে ইনফ্লেট করে বাড়িয়ে দিল, অথবা ভ্যালুয়েশন করে এর যে ফেয়ার মার্কেট ভ্যালু হলো সেটার চেয়ে আরও বাড়িয়ে অ্যাসেটটাকে রেকর্ড করলো। তাহলে এটা কি হবে, একটা রং কস্টে রেকর্ড করা হবে। ভ্যালুয়েশন অ্যাসারশনে আমরা আরও দেখতে পাই যে রং কস্ট বা ভ্যালুয়েশন হতে পারে ডিউ টু চার্জিং ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যামোর্টাইজেশন, রংলি অ্যামোর্টাইজিং অর নট অ্যামোর্টাইজিং। ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যামোর্টাইজেশন হতে পারে। আমরা ট্যাঞ্জিবল নন কারেন্ট অ্যাসেটের ক্ষেত্রে যেটাকে বলেছি ডেপ্রিসিয়েশন, সেটা এখানে ইনট্যাঞ্জিবল নন কারেন্ট অ্যাসেটের ক্ষেত্রে হবে হচ্ছে অ্যামোর্টাইজেশন। ওর যে ইউজফুল লাইফ আমরা ডিটারমিন করব, সেই ইউজফুল লাইফে এই ইনট্যাঞ্জিবল নন কারেন্ট অ্যাসেট আমাকে অ্যামোর্টাইজ করতে হবে। সো ভুল অ্যামোর্টাইজ করতে পারে, রংলি অ্যামোর্টাইজ করতে পারে, আবার অ্যামোর্টাইজেশন নাও করতে পারে। আবার হতে পারে যে এই সেম ভ্যালুয়েশন অ্যাসারশনের ক্ষেত্রে আরও একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে যে ইম্পেয়ারমেন্ট রিভিউ অ্যাপ্রোপ্রিয়েটলি যদি না করে।
IS 38 ইনট্যাঞ্জিবল অ্যাসেট নিয়ে ডিল করে, কিন্তু ইনট্যাঞ্জিবল অ্যাসেটের ইম্পেয়ারমেন্ট টেস্ট বা ইম্পেয়ারমেন্ট করতে হবে অ্যাজ পার IS 36 ইম্পেয়ারমেন্ট অফ অ্যাসেটস। সো সেই অনুযায়ী যদি আসলে অ্যাপ্রোপ্রিয়েটলি এই ইম্পেয়ারমেন্ট রিভিউটা না করা হয়, তাহলেও অ্যাসেটটা আন্ডার বা ওভার ভ্যালুতে ফিনান্সিয়াল স্টেটমেন্টে শো করা হতে পারে। এই রিস্কগুলোকে মাথায় রেখে দেন আমাকে কি করতে হবে, আমার অডিট প্রসিডিউর বা ওয়ার্ক প্রসিডিউর চালাতে হবে। সো আমরা ট্যাঞ্জিবল অ্যাসেটের ক্ষেত্রে যেমন বলেছিলাম, এখানেও আমরা প্রথমে প্রসেস ক্যাপচার করব, ক্লায়েন্ট প্রসিডিউর যেটাকে আমরা বলি। সো প্রথমে আমরা প্রসেস ক্যাপচারিং করতে যেটা করব, এই নন কারেন্ট ইনট্যাঞ্জিবল নন কারেন্ট অ্যাসেট আসলে দুভাবে জেনারেটেড হতে পারে একটা কোম্পানিতে, ইন্টারনালি জেনারেটেড আর একটা হচ্ছে এক্সটার্নালি পারচেজড। ইন্টারনালি জেনারেটেড নিজেরাই সফটওয়্যার ডেভেলপ করতে পারে, যেমন মোশন ভিডিওর কথা বললাম, নিজেরাই এটা টাকা খরচ করে শুটিং করতে পারে। আবার ইন্টারনালি জেনারেটেড ব্র্যান্ডও হতে পারে, আবার এক্সটার্নালি ব্র্যান্ড পারচেস করতে পারে, সফটওয়্যারের লাইসেন্স কিনতে পারে, সফটওয়্যার কিনতে পারে। সো দুভাবেই হতে পারে। তো আমাকে কি করতে হবে, এই যে ইন্টারনালি জেনারেটেড বা এক্সটার্নালি পারচেসড, এটার একদম শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত, দ্যাট মিনস ডিসপোজাল অফ ইনট্যাঞ্জিবল নন কারেন্ট অ্যাসেট, বুকস অফ অ্যাকাউন্ট থেকে ডিসপোজাল করা পর্যন্ত পুরো প্রসেসটা আমাকে ক্যাপচার করতে হবে। সো এক্সটার্নালি পারচেস করলে সেই ইনভয়েস থেকে শুরু করে RFP লঞ্চ করা, RFP আবার ডেজিগনেটেড মেইলে রিসিভ করা, তারপরে পারচেস কমিটিতে যে কম্পারেটিভ স্টেটমেন্ট করে পারচেস কমিটির অ্যাপ্রুভাল, তারপরে ফিনান্সিয়াল ডেলিগেশন অফ অথরিটি অনুযায়ী CFO, CEO বা MD এবং বোর্ডের অ্যাপ্রুভাল, এগুলো আমাকে দেখতে হবে। তারপরে প্রোডাক্ট ডেলিভারি হলে তার কোয়ালিটি টেস্টিং করা হচ্ছে কিনা, এই সমস্ত জিনিস আমাকে সব কিছু দেখতে পারবে। দেন ফাইনালি সমস্ত পেপারস ডকুমেন্টস ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসে গেলে তারা এটাকে রিকগনাইজ করবে। সো রিকগনাইজ করার ক্ষেত্রে ফলো করতে হবে IS 38। IS 38 অনুযায়ী রিকগনিশন করা হয়েছে কিনা, তারপরে সাবসিকুয়েন্ট যে মেজারমেন্ট, সাবসিকুয়েন্ট যে ইম্পেয়ারমেন্ট টেস্ট এবং যেগুলো ডিসপোজ করা হয়েছে তার ডিসপোজাল, একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু আমাকে দেখতে হবে। এইটা দেখতে যে এই প্রথমে প্রসেসটা আমি ক্যাপচার করব। প্রসেসটা ক্যাপচার করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে কিছু এক্সাম্পল নিয়ে, যে এবছর যদি কোনো ইনট্যাঞ্জিবল নন কারেন্ট অ্যাসেট ইন্টারনালি জেনারেটেড হয়, তাহলে সেটা অথবা এক্সটার্নালি পারচেসড হয় বা কোনোটা যদি ডিসপোজ হয়, সেটার একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রসেসটা আমি ওয়াক থ্রু কিছু এক্সাম্পল নিয়ে ওয়াক থ্রু টেস্ট করব। সো ওয়াক থ্রু টেস্টে যে আমরা যদি কোনো অ্যাবনর্মালিটিস বা এক্সেপশনাল কিছু পাই, সেটা আমরা নোট ডাউন করব। সোর্স ডকুমেন্ট আমরা যখন টেস্ট অফ ডিটেইল বা সাবস্টেন্টিভ টেস্ট করব, সোর্স কী কী অফ ইনফরমেশন কী কী জিনিস আমরা ইউজ করব সেটার দিকে যদি আমরা আলোকপাত করি, প্রথমেই বলা হচ্ছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস অর অডিটর্স নলেজ অফ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি অ্যাজ অ্যান অডিটার ইনট্যাঞ্জিবল অ্যাসেট ভালো মতো অডিট করতে চাই, তাহলে প্রথমে আমাকে IS 38 ইনট্যাঞ্জিবল অ্যাসেটের যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, সেটা সম্পর্কে আমার থরো নলেজ থাকতে হবে, ভালো মতো সেটাকে আমাকে পড়ে নিতে হবে। এটা পড়লে আমার অডিটটা যেমন ভালো হবে, সাইড বাই সাইড যারা CA পড়েন তাদের CA সেকেন্ড লেভেলের ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং, ফাইনাল লেভেলের কর্পোরেট রিপোর্টিং লেখাপড়ার কাজও কিন্তু হয়ে যাবে। সো কাজকে পড়ার সঙ্গে রিলেট করতে পারলে এটা কিন্তু একটা আনন্দের ব্যাপার, যে আমি শুধু অডিট করছি না, পাশাপাশি আমার পরীক্ষার পড়াও হয়ে যাচ্ছে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। IS 38 এর নলেজ ছাড়া আমি মনে করি কারো রাইটই নাই ইনট্যাঞ্জিবল অ্যাসেট অডিট করার। তারপরে এক্সটার্নালি জেনারেটেড বা এক্সটার্নালি পারচেসড যে ইনট্যাঞ্জিবল অ্যাসেটগুলো আছে, সেগুলোর পারচেস ইনভয়েস নিব। পারচেস ইনভয়েসে আমরা দেখব কোম্পানির নাম আছে কিনা, সেটা আমরা দেখে নিব। সো ওই পারচেস ইনভয়েসের সঙ্গে রিলেটেড যে ডকুমেন্টেশন, সেই ডকুমেন্টেশনটা ফুলফিল করা হয়েছে কিনা এবং পারচেস ইনভয়েসটা ভ্যালিড কিনা আমরা আমাদের ডিউ ডিলিজেন্স করব, আমরা আমাদের প্রফেশনাল স্কেপটিসিজম এক্ষেত্রে ইউজ করব। দেন আমরা যেটা বলেছি একটু আগে, যে ইনট্যাঞ্জিবল নন কারেন্ট অ্যাসেটের ক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন না অ্যামোটাইজেশন করা হয়। তো অ্যামোটাইজেশন শিডিউল আমরা দেখব। ওই অ্যামোটাইজেশন শিডিউল অনুযায়ী
আমরা নিজেরাও রিক্যালকুলেট করে দেখব যে ক্লায়েন্ট যে ক্যালকুলেশন করেছে ইনট্যাঞ্জিবল নন কারেন্ট অ্যাসেটের অ্যামোর্টাইজেশনের ক্ষেত্রে সেটা ঠিকমতো আছে কিনা, ঠিকমতো ক্যালকুলেটেড হয়েছে কিনা। দেন স্পেশালিস্ট ভ্যালুয়েশন, এই যে টাইম টু টাইম ভ্যালুয়েশন বা ইম্পেয়ারমেন্ট ফ্যাক্টর থাকলে যে তার ইম্পেয়ারমেন্ট টেস্ট করতে হয়, এখানে যদি স্পেশালিস্ট ভ্যালুয়ারের দরকার হয়, সো স্পেশালিস্ট ভ্যালুয়ারকে দিয়ে ভ্যালুয়েশনটা করা হয়েছে কিনা সেটা আমরা দেখব। ভ্যালুয়ার যে ভ্যালুয়েশন মেথড অ্যাপ্লাই করেছে সেটা আমরা দেখব। সে যে সমস্ত অ্যাজাম্পশন ইউজ করেছে, বিশেষ করে যে সমস্ত সাবজেক্টিভ অ্যাজাম্পশন ইউজ করেছে সেগুলো আমরা দেখব। ওই ভ্যালুয়েশন ফার্মের রেপুটেশন দেখব, তার লাইসেন্স কোথাকার, কোন ইন্টারন্যাশনাল বডির সে মেম্বার, মার্কেটে তার রেপুটেশন কেমন, এই কোম্পানির সঙ্গে তার ফিনান্সিয়াল নন ফিনান্সিয়াল কোনো রিলেশন আছে কিনা, দ্যাট মিনস সে ইন্ডিপেন্ডেন্টলি এখানে ভ্যালুয়েশনটা করতে পেরেছে কিনা, সেই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। আর ইম্পেয়ারমেন্টের কথা যেটা বললাম, IAS 36 অনুযায়ী যদি সাইন অফ ইম্পেয়ারমেন্ট থাকে তাহলে 36 অনুযায়ী ইনট্যাঞ্জিবল নন কারেন্ট অ্যাসেটকে ইম্পেয়ারমেন্ট করেছে কিনা, করে ডিউলি অ্যাকাউন্ট ফর করা হয়েছে কিনা সেটা আমাদেরকে অ্যাজ অ্যান অডিটর দেখতে হবে। ফাইনালি আমরা একটা কনক্লুশন ড্র করব। আমরা যে প্রসেস ক্যাপচার করলাম, প্রসেস ক্যাপচার করা অনুযায়ী আমরা যে ওয়াক থ্রু টেস্ট করলাম সেখান থেকে আমাদের কোনো অবজারভেশন আছে কিনা, আমরা যে টেস্ট অফ ডিটেল করলাম সেখান থেকে আমাদের কোনো অবজারভেশন আছে কিনা, তারপরে ইম্পেয়ারমেন্ট নিয়ে আমাদের কোনো অবজারভেশন আছে কিনা, ভ্যালুয়েশন নিয়ে আমাদের কোনো অবজারভেশন আছে কিনা, এগুলো দেখে ক্লায়েন্টের সঙ্গে শেয়ার করব, তাদের ভিউ নিব। দেন ফাইনালি আমরা একটা আমাদের ওপিনিয়ন বা কনক্লুশন ড্র করব অন ইনট্যাঞ্জিবল নন কারেন্ট অ্যাসেট। এভাবে যদি আমরা কাজটা করি তাহলেই খুব সুন্দর করে আমরা আমাদের ইনট্যাঞ্জিবল নন কারেন্ট অ্যাসেটের অডিটটা সম্পন্ন করতে পারবো। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।